তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। প্রথম অধ্যায় নিয়ে আলোচনা দিয়েছি, তোমরা সেখানে অনেকগুলো কমেন্ট করেছো যে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা দেওয়ার জন্য। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে বিস্তারিতভাবে দ্বিতীয় অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রাণী পরিচিতি। প্রতিটা বিষয় আমরা খুঁটে খুঁটে দেখার চেষ্টা করছি, যেমন তোমরা চাচ্ছ ঠিক তেমনই দেওয়ার চেষ্টা করছি। চলো আমরা দেখে নিই। পৃথিবীতে নানা রকমের জীব আছে। জীব মানে কি? এই যে মানুষ, গরু, ছাগল, পশু পাখি, এগুলোই তো জীব। প্রাণী এক ধরনের জীব, তার মধ্যে প্রাণীও এক ধরনের জীব। আমরা আমাদের আশেপাশে নানান ধরনের প্রাণী দেখতে পাই। এগুলো চলন, খাদ্য গ্রহণ, দেহের গঠন, আকার, আকৃতি, রং ইত্যাদিতে ভিন্নতা রয়েছে। 1 নম্বরে প্রাণী দেহের বিভিন্ন অংশ। পৃথিবীতে অনেক রকমের প্রাণী আছে। বিভিন্ন প্রাণী দেহের গঠনও ভিন্ন, মানে এক এক প্রাণীর দেহের গঠন এক এক রকম হয়। কিন্তু প্রাণীদের ক্ষেত্রে কি এরকম সাধারণ কোনো বৈশিষ্ট্য রয়েছে যা সব প্রাণীর মধ্যেই দেখা যায়? প্রাণীদেহের সাধারণ অঙ্গগুলো কি কি, মানে একটা প্রাণীর সাধারণ যে অঙ্গগুলো সেগুলো কি কি? কাজ। প্রাণী পর্যবেক্ষণ, মানে আমরা একটা প্রাণীকে পর্যবেক্ষণ করব, যা করতে হবে। প্রথমে এখানে আমাদেরকে বলেছে একটি পরিচিত প্রাণীর ছবি আঁকি এবং দেহের বিভিন্ন অঙ্গ নাম লিখি। তো আমরা একটা পরিচিত ছবি, যেমন এখানে বিড়াল ছানা দিয়েছে, তার বিভিন্ন অঙ্গগুলোর নাম এখানে লিখতে হবে। ছবিটি বন্ধুদের আঁকা ছবির সঙ্গে তুলনা করি। 3 নাম্বার, ছবির প্রাণীর সাধারণ অঙ্গগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। যেমন এই প্রাণীর মধ্যে এখানে বিভিন্ন রকম অঙ্গগুলো আছে, এগুলো যদি আমরা একটু দেখি। কান, এরপরে এটা হলো চোখ, তাহলে এখানে চোখ লিখবে। এটা হলো মুখ, এটা হলো নাক, আর এটা হলো পা। তো এই যে এখানের মধ্যে যেগুলো আছে এগুলো তোমরা এখান থেকেও সুন্দর করে লিখতে পারো। যেমন চিত্রের ঘরগুলো হলো কান আছে, চোখ আছে, নাক আছে, মুখ আছে, পা আছে, সাথে লেজ আছে। যদি আমাদেরকে লেজ দেয়নি তাই প্রয়োজন নাই লেজ। সারসংক্ষেপ, প্রাণীর সাধারণত চোখ, কান ও মুখ থাকে। প্রাণীর কি থাকে? সাধারণত এইসব অঙ্গগুলো থাকে। বিভিন্ন অঙ্গ সম্পর্কে আরও কিছু জানি আমরা। প্রাণীর বিভিন্ন অঙ্গ সম্পর্কে জানব। প্রাণীদেহ বিভিন্ন অঙ্গ নিয়ে গঠিত। বিভিন্ন প্রাণীর দেহে বিভিন্ন অঙ্গ থাকে, যেমন মাছে একরকম, পাখিতে একরকম, কুমিরে, ব্যাঙে একরকম। আমরা যদি দেখি মাছের চোখ, মুখ, পাখনা, কান, আইস মানে ওই উপরে গায়ের উপর যেগুলো থাকে, ও ফুলকা থাকে। আর পাখির ক্ষেত্রে পাখির চোখ, চঞ্চু মানে ঠোঁট আর কি, কান, ডানা, লেজ, পলক ও পাখা থাকে। কুমিরের ক্ষেত্রে কুমিরের দেহে চোখ, নাক, মুখ, কান, আইস, লেজ ও পা থাকে। ব্যাঙের ক্ষেত্রে নাক, মুখ, কান, ত্বক ও পা থাকে। বাঘের ক্ষেত্রে বাঘের চোখ, নাক, মুখ, কান, লোম বা পশম, লেজ ও পা থাকে। তো এগুলো হলো বাঘের ক্ষেত্রে। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ, মানে বিভিন্ন অঙ্গের যে কাজ থাকে, বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রাণীরা সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকে। প্রতিটি অঙ্গেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ কি? কাজ। প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ নিচের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। দেহের বিভিন্ন অঙ্গ এবং তার কাজ। চোখ দিয়ে কি কাজ করে সেটা লিখব, কান দিয়ে কি কাজ করে সেটা লিখব, নাক দিয়ে কি কাজ করে লিখব, মুখ দিয়ে কি কাজ করে, পাখনা দিয়ে কি কাজ করে, ডানা দিয়ে কি কাজ করে, পা দিয়ে কি কাজ করে, সেগুলো আমরা এই ছকটা পূরণ করব। দেহের বিভিন্ন অঙ্গ এবং তার কাজ। চোখের কাজ কি? চোখ দিয়ে প্রাণী চারপাশে সবকিছু দেখতে পারে। কান দিয়ে কি করে? কান দিয়ে শব্দ শোনা যায়। নাক দিয়ে কি করে? নাক দিয়ে শ্বাস নেওয়া হয় এবং গন্ধ পাওয়া যায়। মুখ দিয়ে কি করে? মুখ দিয়ে খাবার গ্রহণ করা হয়। এরপরে কি আছে? পাখনা দিয়ে মাছ পানিতে সাঁতার কাটে। ডানা দিয়ে পাখি আকাশে উঠতে পারে। পা দিয়ে প্রাণী চলাফেরা করতে পারে। তো এইখান থেকে তোমরা সুন্দর করে উত্তরটা কোথায় লিখবে? এখানে বক্সে লিখে ফেলবে, অথবা কাজটা তোমার খাতায় করবে, যেটা ভালো লাগে সেটাই করতে পারো। ছকে লেখা দেহের বিভিন্ন অঙ্গ প্রাণী কিভাবে ব্যবহার করে সে সম্পর্কে চিন্তা করি এবং ছকে লিখি। কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। আমরা এখানে 3টা ছবি দেখতে পাচ্ছি। এখানে কুমির মাছ ধরছে, ঈগল উঠছে, বাঘ দৌড়াচ্ছে। তো এখানের মধ্যে কুমির পা ব্যবহার করে হাঁটে ও সাঁতার কাটে, মুখ ও দাঁত দিয়ে খাবার ধরে খায়। পাখির ক্ষেত্রে পাখি ডানা ব্যবহার করে ওড়ে, পা দিয়ে বসে ও হাঁটে। বাঘ পা দিয়ে দৌড়ায়, মুখ ও দাঁত দিয়ে শিকার ধরে খায়, চোখ দিয়ে শিকার দেখে। তো জাস্ট তোমাদেরকে একটু ধারণা দেওয়া আর কি, এইগুলো তার জন্যই লেখা, না হয়তো প্রয়োজন ছিল না, কিন্তু তাও তোমরা যাতে ছবিগুলো সম্পর্কে একটু ধারণা পাও। সার সংক্ষেপ, প্রাণীদেহের বিভিন্ন অঙ্গ প্রাণী তার নিজের প্রয়োজনে ব্যবহার করে।
প্রাণীদেহের প্রতিটি অংশের কাজ ভিন্ন। প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে আরও কিছু জানি। বাঘ কান দিয়ে শোনার কাজ করে, চোখ দিয়ে দেখার কাজ করে, নাক দিয়ে শ্বাস নেওয়ার কাজ করে, মুখ দিয়ে খাবার গ্রহণের কাজ করে। দেখা, চোখ দিয়ে প্রাণী আশেপাশে সব কিছু দেখে। খাবার সংগ্রহ ও শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীর চোখের প্রয়োজন। শোনা, সব কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে। কোনো কোনো প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে। শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করা এবং ঘ্রাণ নেওয়া, প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে, আবার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রে নাক ব্যবহার করে। খাদ্য ও পানীয় গ্রহণ, বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্য ও পানির প্রয়োজন হয়। খাদ্য ও পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে। যেমন প্রাণীর পায়ের যে ব্যবহার সেটা এখানে দিল ব্যাঙ লাফ দেওয়ার জন্য। চলাচল, খাদ্য সংগ্রহ এবং নিজেকে রক্ষা করার জন্য প্রাণীকে চলাচল করতে হয়। এছাড়াও বিভিন্ন প্রয়োজনে প্রাণীকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয়। বিভিন্ন উপায়ে প্রাণী চলাচল করে থাকে। প্রাণীরা বিভিন্ন অঙ্গের মাধ্যমে চলাচল করে থাকে। কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা, দৌড়ানো ও লাফ দেওয়ার জন্য নিরাপদে পা ব্যবহার করে। প্রায় সব পাখি ডানা ব্যবহার করে ওড়ে। পানিতে সাঁতার কাটার জন্য মাছ পাখনা ব্যবহার করে। 3 নম্বর টপিকটি প্রাণীর শ্রেণীবিন্যাস। আমরা প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। কাণ্ড এবং ফুলের উপর ভিত্তি করে উদ্ভিদকে বিভিন্ন দলে ভাগ করা যায়, কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি? তো আমরা বিভিন্ন রকম উদ্ভিদকে তো ভাগ করতে পারি, কিন্তু প্রাণীকে আমরা কিভাবে ভাগ করতে পারি? কিভাবে প্রাণীকে বিভিন্ন দলে ভাগ করা যায়? কাজ, প্রাণীকে বিভিন্ন দলে বিভক্তকরণ। বাড়ির কাজ এবং শ্রেণীর কাজ। যা করতে হবে, নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। হাড় বিশিষ্ট প্রাণী এবং হাড়বিহীন প্রাণী। তো আমরা 2 ধরনের প্রাণী দেখব। দেখো এখানে অনেকগুলো প্রাণীর ছবি আছে। তার মধ্যে আমরা জানি কচ্ছপে কি হয়, হাড় হয়, এটাতে হাড় হয় না। এরপরে এগুলোতে হাড় হয় না, এগুলোতে হাড় হয় না। ব্যাঙে আবার হাড় হয়, কই মাছে আবার হাড় হয়, বিড়ালে হাড় হয়, পাখিতে হাড় হয়, অক্টোপাসে হাড় থাকে না। তো এখান থেকে আমরা এই বক্সগুলোর মধ্যে নামগুলো লিখব। যেমন যেসব প্রাণীর কি হয়, হাড় হয় বা মেরুদণ্ড থাকে, আর যেগুলো থাকে না। মানুষের মেরুদণ্ড থাকে, গরুর মেরুদণ্ড থাকে, বাঘের মেরুদণ্ড থাকে, পাখির মেরুদণ্ড থাকে, সাপের থাকে, মাছের থাকে, কিন্তু কেঁচোর মেরুদণ্ড থাকে না, মানে হাড় থাকে না আর কি। পিঁপড়ার থাকে না, মাকড়সার থাকে না, শামুকের থাকে না, প্রজাপতির থাকে না, চিংড়ির থাকে না। তো এখান থেকে তোমরা সুন্দর করে এগুলা লিখে ফেলবে। তো এরপর আমাদেরকে 2 বলল নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করি। পর্যবেক্ষণের ভিত্তিতে প্রাণীগুলোর মেরুদণ্ড বিশিষ্ট, মেরুদণ্ড বিহীন এই 2 দলে ভাগ করি এবং ছকে লিখি। তো ছকের মধ্যে লিখবে যেখান থেকে, তোমরা চাইলে এগুলোও লিখতে পারো। কাজ 2টা আমি তোমাদেরকে দেখাচ্ছি। মেরুদণ্ডীয় প্রাণী যেমন কি কি আছে, ব্যাঙ, মাছ, পাখি, টিকটিকি, কচ্ছপ, এগুলো হলো মেরুদণ্ডীয়। এগুলার কি আছে, মেরুদণ্ড আছে। অমেরুদণ্ডীয় প্রাণী যেগুলার মেরুদণ্ড হয় না, যেমন মাকড়সা, শামুক, ঘাস ফড়িং, অক্টোপাস, কেঁচো, তো এগুলার কি হয় না, এগুলার মেরুদণ্ড হয় না। তো এখানের মধ্যে থেকে তোমরা এগুলো সুন্দর করে লিখে ফেলতে পারবে। 3 বলেছে কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। তোমাদের আশেপাশে তোমাদের যে বন্ধুরা আছে তাদের সাথে আলোচনা করবে। সার সংক্ষেপ, পৃথিবীতে বিদ্যমান প্রাণীদেরকে বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে শ্রেণীবিভাগ করা হয়। হাড়ের উপস্থিতি বিবেচনায় 2 ধরনের প্রাণী আছে, যেমন হাড় বিশিষ্ট প্রাণী, হাড়বিহীন প্রাণী। মেরুদণ্ডের উপস্থিতির উপর ভিত্তি করে প্রাণীদেরকে আবার 2 ভাগে ভাগ করা যায়, একটা মেরুদণ্ডীয় প্রাণী, একটা অমেরুদণ্ডীয় প্রাণী। মেরুদণ্ডীয় প্রাণী কোনগুলো? প্রাণীর পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় নিয়ে তৈরি হয় মেরুদণ্ড। মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে, মানে শক্ত করে। যেসব প্রাণীর মেরুদণ্ড আছে সেগুলোকে মেরুদণ্ডীয় প্রাণী বলে। খুবই বেশি গুরুত্বপূর্ণ, মেরুদণ্ডীয় প্রাণী কি এখান থেকে মুখস্থ করে ফেলবে। যেসব প্রাণীর মেরুদণ্ড থাকে তাদেরকে কি বলে? মেরুদণ্ডীয় প্রাণী বলে। এ ধরনের প্রাণীর দেহের অভ্যন্তরীণ কঙ্কাল কাঠামোতে মেরুদণ্ড থাকে। বাঘ, সাপ, ব্যাঙ, মানুষ মেরুদণ্ডীয় প্রাণী। তাহলে মেরুদণ্ডীয় প্রাণীর উদাহরণ কি এগুলা? এই যে এটা আছে, এটা হলো মানুষের মেরুদণ্ড, এটা হলো মানুষের কি মেরুদণ্ড। এই যে সাপের এই যে উপরে যে কঙ্কাল, যেটা ভিতরে আছে হাড্ডি, এটা হলো তার মেরুদণ্ড বা কঙ্কাল। মোরগের ক্ষেত্রে দেখো, মোরগের মেরুদণ্ড বা কঙ্কাল এটা। তো এরপরে অমেরুদণ্ডীয় প্রাণী, যেসব প্রাণীর কি হয় না, মেরুদণ্ড হয় না। কিছু কিছু প্রাণীর মেরুদণ্ড থাকে না। যেসব প্রাণীর মেরুদণ্ড নেই সেগুলোকে অমেরুদণ্ডীয় প্রাণী বলে। খুবই বেশি গুরুত্বপূর্ণ, প্রশ্নে আসতে পারে। আমি তোমাদেরকে দাগ দিয়ে দিচ্ছি, তোমরা বইয়ের মধ্যে সুন্দর করে আন্ডারলাইন করবে। কেঁচো, শামুক, কাঁকড়া, অক্টোপাস, চিংড়ি প্রজাতির
মেরুদণ্ডীয় প্রাণীর উদাহরণ। তাহলে মেরুদণ্ডীয় প্রাণীর উদাহরণ হলো এগুলা। 4 নাম্বার, মেরুদণ্ডীয় প্রাণীর শ্রেণীবিভাগ। আমরা কিভাবে মেরুদণ্ডীয় প্রাণীর শ্রেণীবিভাগ করতে পারি? প্রাণীকে মেরুদণ্ডীয় ও অমেরুদণ্ডীয় এই দুই শ্রেণীতে ভাগ করা যায়। প্রাণীকে কিভাবে ভাগ করা যায়? এই দুই ভাগে ভাগ করা যায়। কিন্তু মেরুদণ্ডীয় প্রাণীকে কি আর অন্য কোনোভাবে ভাগ করা যায়? মানে মেরুদণ্ড প্রাণীকে কি আমরা অন্য কোনোভাবে ভাগ করতে পারি? মেরুদণ্ডীয় প্রাণীদের কিভাবে শ্রেণীকরণ করা যায়? মেরুদণ্ডীয় প্রাণীদের কিভাবে শ্রেণীকরণ করা যাবে? কাজ, বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডীয় প্রাণীদের তুলনাকরণ। বৈশিষ্ট্যের ভিত্তিতে আমরা আলাদা আলাদা করব। যা করতে হবে, নিচের ছকের মতো করে খাতায় একটি ছক তৈরি করি। এখানে ছকটা সুন্দর করে খাতায় করবে। বৈশিষ্ট্য, মাছ, ব্যাঙ, টিকটিকি, মুরগি, কুকুর এগুলা কিভাবে চলাচল করে। তো মাছ তার পাখনা দিয়ে চলাচল করে, ব্যাঙ তার পা দিয়ে, টিকটিকি পা দিয়ে, মুরগি পা দিয়ে, কুকুর পা দিয়ে। তো আমরা এগুলো সুন্দর করে পূরণ করব। তাহলে আমরা যদি এখানে ওদের বৈশিষ্ট্যগুলো দেখি কিভাবে চলাচল করে। মাছ পাখনা দিয়ে সাঁতার কাটে, এরপরে ব্যাঙ হলো লাফিয়ে লাফিয়ে সাঁতার কাটে বা চলে, টিকটিকি হেঁটে ও দেওয়ালে বেয়ে চলে, মুরগি 2 পায়ে বা হেঁটে ও দৌড়ায়, কুকুর 4 পায়ে হাঁটে ও দৌড়ায়। কোথায় বাস করে? মাছ পানিতে বাস করে, ব্যাঙ জল এবং স্থল 2 জায়গায় বাস করে, টিকটিকি দেয়াল ও গাছ এই 2 জায়গায় বাস করে, মুরগি স্থলে বাস করে, কুকুর স্থলে বাস করে। দেহ কি দ্বারা আবৃত? মাছের দেহ আঁশ দ্বারা আবৃত, ব্যাঙের দেহ মসৃণ ভেজা ত্বক আছে, টিকটিকি শুষ্ক আঁশযুক্ত ত্বক এবং মুরগি হলো পালক দ্বারা, কুকুর হলো লোম দ্বারা আবৃত। ডিম পাড়ে নাকি বাচ্চা দেয়? মাছ ডিম পাড়ে, ব্যাঙ ডিম পাড়ে, টিকটিকিও ডিম পাড়ে, মুরগিও ডিম পাড়ে, কুকুর ডিরেক্ট বাচ্চা জন্ম দেয়। তো এখান থেকে তোমরা এই 4টা চাইলে খাতায়ও লিখতে পারো, অথবা এখানে যে বক্সটা দিয়েছে সেটাও পূরণ করতে পারো। নিচের ছকগুলো দেখে প্রাণীগুলোর বৈশিষ্ট্য মনোযোগ সহকারে লক্ষ্য করি এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে ছকটি পূরণ করি। তো এখানের মধ্যে যে আমাদেরকে প্রাণীগুলো দিয়েছে এগুলো আমরা একটু দেখব। এগুলোর লক্ষ্য যে বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যগুলোও যদি আমরা একটু দেখি। যেমন প্রথমে আছে মাছ, এখানের মধ্যে মাছ দেখতে পারতেছ, কুকুর আছে। তাহলে লিখতে পারো পানিতে বাস করে, ফুলকা দিয়ে শ্বাস নেয় এবং দেহ আঁশযুক্ত। ব্যাঙের ক্ষেত্রে পানি ও স্থলে বাস করে, চামড়া ও ফুসফুস দিয়ে কি করে? চামড়া আছে ও ফুসফুস দিয়ে শ্বাস নেয়। সরীসৃপ প্রজাতির হলো টিকটিকি, স্থলে বাস করে, শুষ্ক আঁশযুক্ত চামড়া থাকে। এরপরে পাখির মধ্যে মুরগি আছে, পলক থাকে, ডিম পাড়ে এবং ডানা দিয়ে ওড়ে এবং ডিম পাড়ে। স্তন্যপ্রায়ের মধ্যে কুকুর আছে, বাচ্চা জন্ম দেয় এবং লোম থাকে। সার সংক্ষেপ হলো কি? বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডীয় প্রাণীদের বিভিন্ন দলে ও শ্রেণীতে ভাগ করা যায়। মেরুদণ্ডীয় প্রাণী সম্পর্কে আরও কিছু জানি। বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে মেরুদণ্ডীয় প্রাণীদের 5টি দলে ভাগ করা যায়, যেমন মাছ, উভয়চর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী। এই 5 শ্রেণীতে ভাগ করা যায়। খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে দেখবে। মেরুদণ্ডের উপর ভিত্তি করেও কয় ভাগে ভাগ করা যায়? 5 ভাগে। যেমন মাছ পানিতে বাস করে, এরা ডিম পাড়ে এবং পাখনার সাহায্যে পানিতে সাঁতার কাটে। বেশিরভাগ মাছের দেহ আঁশ দ্বারা আবৃত থাকে। উভয়চরের মধ্যে আছে উভয়চর প্রাণী, জল ও স্থল উভয় জায়গায় বসবাস করে, এরা পানিতে ডিম পাড়ে। এগুলোর দেহে এক ধরনের মসৃণ ও ভেজা ত্বক দ্বারা আবৃত থাকে। ব্যাঙ একটি উভয়চর প্রাণী, এরা সাধারণত লাফিয়ে চলাচল করে। এরপর সরীসৃপ প্রজাতির মধ্যে আছে টিকটিকি। সরীসৃপ শ্রেণীর অধিকাংশ প্রাণী যা জলে বা স্থলে বসবাস করে, এগুলোর দেহ এক ধরনের শুষ্ক আঁশযুক্ত ত্বক দ্বারা আবৃত। এরা স্থলে ডিম পাড়ে। সাপ, টিকটিকি ও কুমির সরীসৃপ জাতীয় প্রাণী, এরা পা দিয়ে হাঁটে অথবা বুকে ভর দিয়ে চলে। এরপরে হলো পাখি। বেশিরভাগ পাখি ডানা মেলে উড়তে পারে, এদের দেহে পলকে ঢাকা থাকে। এদের বেশিরভাগই গাছে বাসা বানায় এবং সেই বাসায় ডিম পাড়ে। স্তন্যপায়ী প্রাণীর দেহে পশম, লোম বা ত্বক দিয়ে ঢাকা থাকে। এরা হাঁটা বা দৌড়ানোর কাজে নিজেদের পা ব্যবহার করে। এরা বাচ্চা জন্ম দেয়। বাচ্চা মায়ের দুধ পান করে। অধিকাংশ স্তন্যপায়ী প্রাণী স্থলে বসবাস করে, যেমন মানুষ, কুকুর, বিড়াল ইত্যাদি। কিছু স্তন্যপায়ী প্রাণী পানিতে বাস করে, যেমন তিমি এবং ডলফিন। কিছু স্তন্যপায়ী প্রাণী উড়তে পারে, যেমন বাদুড়। তো এখান থেকে তোমরা ধারণা পেলে কিভাবে করবে। 5 নম্বরটি অমেরুদণ্ডীয় প্রাণী, কীট পতঙ্গ পর্যবেক্ষণ। আমরা এখন অমেরুদণ্ডীয় প্রাণীগুলো দেখব এবং তাদেরকে পর্যবেক্ষণ করব। যে সকল প্রাণীর দেহে মেরুদণ্ড নেই তারাই অমেরুদণ্ডীয় প্রাণী। তাহলে অমেরুদণ্ডীয় প্রাণী কি প্রশ্ন যদি আসে এখান থেকে উত্তর করতে পারবে। কীটপতঙ্গ অন্যতম অমেরুদণ্ডীয় প্রাণী। কীটপতঙ্গই হলো প্রধানত অমেরুদণ্ডীয় প্রাণী। পৃথিবীতে যত প্রাণী আছে তার অধিকাংশই হলো কীটপতঙ্গ। মেরুদণ্ডের অনুপস্থিতি ছাড়া কীটপতঙ্গে বেশ কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখা যায়।
কীটপতঙ্গ পর্যবেক্ষণ করলে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করা যাবে। কীটপতঙ্গের সাধারণ বৈশিষ্ট্যসমূহ কি কি? কীটপতঙ্গের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ যা করতে হবে, শ্রেণীকক্ষের বাইরে যাই এবং যে কোনো একটি পতঙ্গ সংগ্রহ করি। আমরা শ্রেণীকক্ষের বাইরে গিয়ে যে কোনো একটা পতঙ্গ সংগ্রহ করতে বলেছে। 2 পতঙ্গটির দেহে বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি এবং পর্যবেক্ষণের ভিত্তিতে নিজের খাতায় এর ছবি আঁকি। তো আমরা কি করব, একটা কীটপতঙ্গ নিব এবং সেটার ছবিটা আমরা কোথায় আঁকবো? নিজেদের খাতায় আঁকবো। 3 নম্বরে সহপাঠীদের সামনে নিজের আঁকা ছবি প্রদর্শন করি এবং পতঙ্গটির দেহের বিভিন্ন অংশের সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করি। চলো পতঙ্গটির দেহের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি। তাহলে এর দেহে কি কি অংশ আমরা দেখতে পেলাম সেগুলো আমরা লিখব। তো এখানে দেখো তোমরা শ্রেণীকক্ষের অনেকে মিলে কি করেছে, এখানে একটা পতঙ্গকে ধরেছে এবং তার কি কি আছে সেগুলো নিয়ে পর্যবেক্ষণ করছে। সারসংক্ষেপ: পতঙ্গের দেহের বিভিন্ন অংশ রয়েছে, যেমন মাথা, পা, পাখনা, পেট বা উদর। এরপরে কীটপতঙ্গের দেহে সম্পর্কে আরও কিছু জানি। কীটপতঙ্গ অমেরুদণ্ডীয় প্রাণী। কীট ও পতঙ্গ উভয় পোকা হলেও কীট উড়তে পারে না। প্রজাপতি, মৌমাছি, ড্রাগন ফ্লাই, ঘাসফড়িং, পিঁপড়া ইত্যাদি কীটপতঙ্গের কিছু উদাহরণ। তো কীটপতঙ্গের মধ্যে যেগুলো কীট আছে সেগুলো কিন্তু উড়তে পারে না। আর কীট ও পতঙ্গ উভয় পোকা হলেও কীট কিন্তু কি করতে পারে না? উড়তে পারে না। পতঙ্গ উড়তে পারে। এগুলোর দেহের বিভিন্ন অংশের মধ্যে সাধারণ কিছু মিল রয়েছে, যেমন পা। কীট পতঙ্গের দেহের সাধারণত 3 জোড়া পা থাকে। সাধারণত কত? 3 জোড়া পা। এই দেখো পিঁপড়ার এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, মোট 3 জোড়া পা আছে। দেহের বিভিন্ন অংশ: প্রায় সব কীট পতঙ্গের দেহের মূলত 3টি অংশ আছে: মস্তক, বক্ষ ও উদর। দেহের আবরণ: পোকামাকড়ের দেহে হাড় থাকে না। এগুলোর দেহে এক ধরনের শক্ত খোলস বা আবরণ দ্বারা ঢাকা রয়েছে। খোলস এগুলোকে সুরক্ষা দেয় ও নির্দিষ্ট একটি আবৃত্তি বজায় রাখতে সাহায্য করে। এরপরে হলো যে অ্যান্টেনা বা শুং। সাধারণত কীটপতঙ্গের এক জোড়া অ্যান্টেনা বা শুং থাকে। এই যে এগুলা, এই যে পিঁপড়া দেখো সামনে 2টা। আলোচনা: মাকড়সা কি একটি পতঙ্গ? মাকড়সা কি উঠতে পারে? পারে না। তাহলে এটা একটা কীট হবে। ডান পাশে দেওয়া মাকড়সার ছবিটি লক্ষ্য করি। নিচের প্রশ্ন সম্পর্কে চিন্তা করি। মাকড়সা কি একটি পতঙ্গ? কেন বা কেন নয়? যদি হয় তাহলে কেন, আর যদি না হয় তাহলে কেন না? সহপাঠীদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। আমরা সহপাঠীদের মাধ্যমে আলোচনা করে এগুলোর উত্তর বের করব। মাকড়সা কি একটি পতঙ্গ? না, মাকড়সা একটি পতঙ্গ নয়। কেন না? পতঙ্গের 6টি পা থাকে কিন্তু মাকড়সার 8টা পা। পতঙ্গের দেহে 3টি ভাবে বিভক্ত কিন্তু মাকড়সার দেহ 2 ভাগে বিভক্ত। তাই মাকড়সা একটি কি পতঙ্গ নয়। তো আশা করি এখান থেকে তোমরা আলোচনা পেয়েছো, কেন হবে না। চলো পারি কিনা দেখি। প্রাণীর ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দেই। এখানে আমরা মাকড়সা, ব্যাঙ, কই, গরু, ছাগল, পাখি, টিকটিকি। প্রথমে 1 নম্বরে উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর নাম লিখি। প্রাণীর দল এবং প্রাণী: মাছ, পাখি, উভয়চর, সরীসৃপ এবং স্তন্যপ্রায়ী প্রাণী। এরপর প্রাণীর দল: মাছ, তাহলে সেটা হলো মাছ। পাখি হলে পাখি। উভয়চর মানে উভয়চর, এখানে আছে ব্যাঙ। সরীসৃপ প্রজাতির আছে টিকটিকি। স্তন্যপ্রায়ী আছে গরু। তো এইভাবে করে প্রথম যে বক্সটা আছে বক্সটা সুন্দর করে এখানে পূরণ করতে পারবে। পর 2 নম্বরে বলেছে উপরের ছবি পর্যবেক্ষণ করে নিচের ছকে দল অনুসারে প্রাণীর দেহ কি দিয়ে আবৃত তা লিখি। মাছ কি দিয়ে আবৃত, পাখি কি দিয়ে আবৃত সেটা যদি লিখি, যেমন মাছ আঁশ দিয়ে আবৃত, পাখি পালক দিয়ে আবৃত, উভয়চর মসৃণ ও ভেজা চামড়া দিয়ে আবৃত, সরীসৃপ শুষ্ক আঁশযুক্ত চামড়া দিয়ে আবৃত, স্তন্যপ্রায়ী হলো যে লোম চুল দিয়ে আবৃত। তো এখান থেকে তোমরা এটারও আনসার সুন্দর করে লিখে ফেলতে পারবে। প্রথমে দেখো এখানে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। নিচের কোন প্রাণীটি স্তন্যপায়ী? তো এখানের মধ্যে সাধারণত তিমি হলো স্তন্যপায়ী প্রাণী, যে কি করে বাচ্চা দেয়। 2 নাম্বার আছে নিচের কোন প্রাণীটি মেরুদণ্ডীয়, মানে এখানের মধ্যে কোন প্রাণীটা আছে যেটার মেরুদণ্ড আছে। সাধারণত সাপের মেরুদণ্ড আছে। কিসের? সাপের। পতঙ্গ জাতীয় প্রাণীর কয়টি পা থাকে? পতঙ্গের 6টা পা থাকে। কয়টা পা থাকে? 6টা। নিচে উল্লেখিত শব্দগুলো থেকে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় কোনটা? এখানে হলো যে ডলফিন। ডলফিন পানিতে থাকলেও কি করে? বাচ্চা জন্ম দেয়। এটা হবে 1 নাম্বার। প্রাণীর দেহকে দৃঢ় করে মেরুদণ্ডীয় বা মেরুদণ্ড। প্রাণীর দেহকে দৃঢ় করে কি? মেরুদণ্ড। 3 নাম্বারে অ্যান্টেনা বা শুন পাওয়া যায় ঢ্যাঁস জাতীয় প্রাণীর দেহে। এটা হলেও
পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে, কোন জাতীয়? পতঙ্গ জাতীয় প্রাণীর দেহে অ্যান্টেনা থাকে। তাহলে এখান থেকে তোমরা এমসিকিউর উত্তর এবং এখানের মধ্যে ডলফিন, মেরুদণ্ডীয়, তারপর হলো যে পতঙ্গ, এখান থেকে এগুলোর উত্তর দেখে নিতে পারবে। তাও আমি তোমাদেরকে ডিরেক্ট বলছি। 3 নম্বরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বা সংক্ষিপ্ত উত্তর দেখি আমরা। একে আছে পতঙ্গ জাতীয় প্রাণী দুটি বৈশিষ্ট্য লিখি। পতঙ্গ জাতীয়, পতঙ্গের কি করব? 2টা বৈশিষ্ট্য লিখব। তো আমরা কি কি লিখতে পারি? দেহে 3 ভাগে বিভক্ত এবং ওদের 6টি পা থাকে। তো তোমরা এখান থেকে সুন্দর করে এটার আনসার লিখতে পারবে। উভয়চর প্রাণীর দেহ কি ধরনের হয় তা লিখি। উভয়চর প্রাণীর দেহ কি ধরনের হয়? উভয়চর প্রাণীর দেহ মসৃণ ও ভেজা চামড়া দিয়ে আবৃত থাকে, ভেজা চামড়া দিয়ে আবৃত থাকে। এরপরে 3 নম্বরে প্রাণীরা পা কি কি কাজে ব্যবহার করে তা লিখি। প্রাণীরা পা ব্যবহার করে চলাফেরা করতে ব্যবহার করে, খাবার ধরতে ব্যবহার করে, গাছে উঠতে কি করে? তারা ব্যবহার করে। এরপরে হলো ঘ নাম্বারটা, উভয়চর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য লিখি। উভয়চর জাতীয় প্রাণীর 3টি বৈশিষ্ট্য হলো জল ও স্থল উভয় জায়গায় বাস করে, দেহ ভেজা ও মসৃণ হয়, ওরা ডিম পাড়ে। তো এখান থেকে তোমরা এটার উত্তরটাও সুন্দর করে লিখে ফেলতে পারবে। এরপর দেখো বর্ণনামূলক প্রশ্নের উত্তর। এই উত্তরগুলো আমি তোমাদেরকে ছোট আকারেও দিব, বড় করেও দিব, যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। বর্ণনামূলকে দেখো, আগে ছোট থেকে দেখে নাও, এরপর আমি তোমাদেরকে এগুলার বড় আনসার দিব। তিমি পানিতে বাস করলেও বাচ্চা জন্ম দেয় এবং বাচ্চাকে বুকের দুধ পান করায়, তাই তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। এরপর 2 নম্বরে যেটা আছে এখানের মধ্যে দেখো, 2 নম্বরে মেরুদণ্ডীয় ও অমেরুদণ্ডীয় প্রাণীর মধ্যে 4টি পার্থক্য লিখি। তো মেরুদণ্ডীয় প্রাণী এবং মেরুদণ্ডীয় না, দেহ শক্ত হয়। অমেরুদণ্ডীয়ের মধ্যে কি হয় না? দেহ শক্ত হয় না। উন্নত স্নায়ুতন্ত্র থাকে, কম উন্নত স্নায়ুতন্ত্র, এরপরে আকারে বড় হয় এবং আকারে ছোট হয়। তো এখান থেকে আমি তোমাদেরকে এই 2টার আনসার ছোট করে দিলাম। তোমরা যদি বড় আকারে চাও, যেমন সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিছুটা বড় করে যদি লিখতে চাও, এখানে আছে, যেমন এখানে আছে, এখানে আছে, এই 4টা। এবং বর্ণনামূলকগুলো যদি একটু বড় করে চাও, প্রথমে 1 নম্বরে বর্ণনামূলক যদি বড় আকারে চাও, তিমিকে কেন স্তন্যপায়ী প্রাণী বলা হয়? যেমন উত্তরে তিমি একটি জলজ প্রাণী হলেও এটি মাছ নয়। মাছ ডিম পাড়ে এবং ফুলকার সাহায্যে শ্বাস নেয়, কিন্তু তিমির এইসব বৈশিষ্ট্য নেই। তিমি সরাসরি বাচ্চা জন্ম দেয়। জন্মের পর তিমি তার বাচ্চাকে বুকের দুধ পান করায়। বাচ্চাকে বুকের দুধ পান করানো স্তন্যপায়ী প্রাণীর প্রধান বৈশিষ্ট্য। তাছাড়া তিমি ফুসফুসের সাহায্যে শ্বাস নেয় এবং মাঝে মাঝে পানির উপরিভাগে উঠে বাতাস গ্রহণ করে। তিমির দেহে লোমের অস্তিত্ব দেখা যায়, যা স্তন্যপায়ী প্রাণীদের আরেকটি বৈশিষ্ট্য। এইসব কারণে তিমিকে স্তন্যপায়ী প্রাণী বলা হয়। 2 নম্বরে মেরুদণ্ডীয় ও অমেরুদণ্ডীয় প্রাণীর মধ্যে 4টি পার্থক্য। এর মধ্যে 4টি পার্থক্য বড় করে দিয়েছি। মেরুদণ্ড ও অমেরুদণ্ডীয় প্রাণীর মধ্যে গঠন ও বৈশিষ্ট্যের দিক থেকে স্পষ্ট পার্থক্য রয়েছে। প্রথমত, মেরুদণ্ডীয় প্রাণীর দেহে মেরুদণ্ড বা শির দাঁড় থাকে, কিন্তু অমেরুদণ্ডীয় প্রাণীর মধ্যে অমেরুদণ্ডীয় প্রাণীর দেহে মেরুদণ্ড থাকে না। দ্বিতীয়ত, মেরুদণ্ডীয় প্রাণীর দেহে সাধারণত শক্ত ও সুগঠিত হয়, কিন্তু মেরুদণ্ডীয় প্রাণীদের দেহ নরম বা নমনীয় হয়। তৃতীয়ত হলো যে মেরুদণ্ডীয় প্রাণীদের স্নায়ুতন্ত্র উন্নত হওয়ায় তারা পরিবেশের পরিবর্তনের দ্রুত সাড়া দিতে পারে, কিন্তু অমেরুদণ্ডীয় প্রাণীদের স্নায়ুতন্ত্র কম উন্নত। চতুর্থ, মেরুদণ্ডীয় প্রাণীরা আকারে সাধারণত বড় হয়, আর অমেরুদণ্ডীয় প্রাণীরা বেশিরভাগ ক্ষেত্রেই আকারে ছোট হয়। এই পার্থক্যগুলোর মধ্যে মেরুদণ্ডীয় ও অমেরুদণ্ডীয় প্রাণীকে সহজে আলাদা করা যায়।